প্রায় 1 দশক আগেকার কথা। চুলচেরা বিশ্লেষণ হিসেবে পাক্কা 9 বছর 6 মাস। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী, আর পেয়েছিলেন বিপুল অভ্যর্থনাও। সেবার কেউ তাকে সে দেশে কালো পতাকা দেখায়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবল করতালিতে তাকে স্বাগত জানিয়েছিল। 2015 সালের 7 জুন নরেন্দ্র মোদীর সেই ঢাকা সফরের শেষ পর্বে দুই দেশ যে যৌথ বিবৃতিটি জারি করে তার নাম দেওয়া হয়েছিল নতুন প্রজন্ম নয়া দেশ। বাস্তবে কি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা নতুন গতিপথ বা বাকবদলের আভাস ছিল সেই ঘোষণাপত্রে। 60টি অনুচ্ছেদের সুদীর্ঘ ওই ঘোষণাপত্রে সবচেয়ে লম্বা ছিল 23 নম্বর অনুচ্ছেদটি, যাতে বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার রূপরেখা বর্ণনা করা হয়েছিল। সেখান থেকে অংশবিশেষ নিচে তুলে দেওয়া যাক। বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা ও অর্জনের মাত্রায় উভয় প্রধানমন্ত্রী গভীর সন্তোষ ব্যক্ত করেছেন এবং এই সহযোগিতাকে আরও প্রসারিত করতে সম্মত হয়েছেন। বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রধানমন্ত্রী হাসিনার অক্লান্ত প্রয়াসকে এবং 2021 অর্থাৎ 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন বাস্তবায়নে তার সরকারের নিরন্তর প্রচেষ্টাকে প্রধানমন্ত্রী মোদীও সমাদর করেছেন। ঘোষণাপত্রে কোনো ভারতীয় কর্পোরেট সংস্থার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু বিদ্যুৎ খাতের দুটি কোম্পানি আদানি পাওয়ার ও রিলায়েন্সের প্রতিনিধিরাই কেবল সেবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। কাজে ধরে নেওয়া যেতে পারে নরেন্দ্র মোদী এদের কথাই বুঝিয়েছিলেন। এর মধ্যে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠীর প্রস্তাবটি ছিল অভিনব ও দক্ষিণ এশিয়াতে নজিরবিহীন, কারণ তারা ভারতের মাটিতে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেখানে উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই বাংলাদেশে রপ্তানি করার কথা বলেছিলেন। অন্যদিকে অনিল আম্বানি রিলায়েন্স পাওয়ার $300 কোটি খরচ করে বাংলাদেশে একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছিল, যার ক্ষমতা হবে 3000 মেগাওয়াট। বলা হয়েছিল একটি এলএনজি টার্মিনাল গড়ে তোলার কথাও। নরেন্দ্র মোদীর সফরের শেষ দিনেই মুম্বাই স্টক এক্সচেঞ্জে একটি ফাইলিংয়ে রিলায়েন্স পাওয়ার জানিয়েছিল তারা বাংলাদেশে এ ব্যাপারে মৌ বা সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। যদিও পরে জ্বালানি গ্যাস সরবরাহে অনিশ্চয়তার কারণে রিলায়েন্সের সেই প্রকল্প কখনো দিনের আলো দেখেনি। আদানি পাওয়ার কিন্তু নতুন প্রজন্ম নয়া দিশা ঘোষণাপত্র জারির ঠিক 8 বছরের মাথায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে দেয়। কিন্তু যে আন্তর্জাতিক চুক্তির অধীনে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি সেই বিদ্যুৎ উৎপাদন করতে থাকে, সেরকম বিতর্কিত চুক্তি বা পাওয়ার স্টেশন এই অঞ্চলে আর একটিও নেই বললেও বোধহয় ভুল হবে না। আদানি পাওয়ার ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত যে পিপিএ বা বিদ্যুৎ ক্রয় চুক্তিটি তার ভিত কিন্তু রচিত হয়েছিল নরেন্দ্র মোদীর সেই ঢাকা সফরেই। এর আগে পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে ভারতের সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো শুধু ব্যবসা করার অনুমতি পেত, কিন্তু বাংলাদেশে আদানির জন্য ভারত সেই নিয়মের ব্যতিক্রম ঘটায়। পরবর্তীতে 1 দশকে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা ও বাংলাদেশে সেই বিদ্যুৎ বেচার ইতিবৃত্ত কোনো কর্পোরেট থ্রিলারের চেয়ে কম রোমাঞ্চকর নয়। মোদানি জুটির গ্লোব ট্রটিং। গত বছরের শুরুতে হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বহু আর্থিক কেলেঙ্কারির ফাঁস হওয়ার পর ভারতে পার্লামেন্টের বাজেট অধিবেশনে স্লোগান উঠেছিল, মোদি আদানি ভাই ভাই দেশ বেচকে খায় মালাই, যার অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শিল্পপতি গৌতম আদানির জুটি ভারতকে বিক্রি করে সব ক্ষীর খেয়ে যাচ্ছে। ওই একই অধিবেশনে কংগ্রেস নেতা ও এমপি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই আদানি ম্যাজিক শুরু হয়ে গিয়েছিল। নইলে গুজরাটের একজন মাঝারি পাম্পের শিল্পপতি 2014-তেও যার কোম্পানির মোট টার্নওভার ছিল $8 বিলিয়ন, তার মাত্র 8 বছরের মধ্যে প্রায় $150 বিলিয়ন কিভাবে পৌঁছাতে পারে, সেটাই ছিল রাহুল গান্ধীর প্রশ্ন। ভারতের রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় ঝার কথায়, স্বাধীন ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী বা একজন ঘনিষ্ঠতা সম্পর্ক ও সুবিধা পাইয়ে দেওয়ার ইতিহাস নিয়ে এত চর্চা হয়নি যতটা এই দুজনের ক্ষেত্রে হয়েছে। ভারতের বিরোধী দলগুলো যে এই দুজনের নাম সন্ধি করে মোদানি বলে ডাকে তা এমনি এমনি নয়। যারা নরেন্দ্র মোদীকে বহু বছর ধরে ফলো করছেন তারা অবশ্য বলেন 2014 নয়, নরেন্দ্র মোদী ও গৌতম আদানির মধ্যে ঘনিষ্ঠতার সূত্রপাত 2001 সালে মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হন তখন থেকেই। এর ঠিক 3 বছর আগে গুজরাটের মুদ্রা বেসরকারি পোর্টে আদানি গোষ্ঠী তাদের প্রথম শিপ ডক তৈরি করেছিল। পরের বছর থেকে তারা নামে কয়লার ব্যবসাতেও। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই উদীয়মান গুজরাটের শিল্পপতিকে বিভিন্ন বিদেশ সফরেও নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করেন।
আহমেদাবাদের প্রবীণ সাংবাদিক মহেশ লাঙ্গা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মোদির ছায়াসঙ্গী হয়ে ওঠেন গৌতম আদানি। মোদি তখন আমেরিকার ভিসা পেতেন না, ফলে সেখানে যাওয়া হয়নি। কিন্তু এছাড়া চীন, জাপান, সিঙ্গাপুর, রাশিয়া সর্বত্রই দুজনে একসঙ্গে গেছেন। আর এই সব সফরের অব্যাহতি পরেই ওই সব দেশে আদানি গোষ্ঠী বড় বড় প্রকল্পের বরাত পেতে থাকে কিংবা ব্যবসা শুরু করে। এমন নজির প্রচুর আছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই প্রবণতা অব্যাহত ছিল। প্রথম 1 বছরে নরেন্দ্র মোদী যতগুলো বিদেশ সফর করেছেন, প্রায় প্রতিটাতেই গৌতম আদানির উপস্থিতি ছিল অবধারিত। সে কানাডাই হোক বা অস্ট্রেলিয়া, ব্রাজিলই হোক বা জাপান। হিন্দুস্তান টাইমস পত্রিকা সে সময় লিখেছিল, মোদীর আমেরিকা সফরের সময় নিউ ইয়র্ক প্যালেস হোটেলের যে সুইটে প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে গৌতম আদানিকে বারে বারেই দেখা যেত, যদিও তিনি সরকারি প্রতিনিধি দলের অংশই ছিলেন না। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বা নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে নরেন্দ্র মোদী যখন ভাষণ দিয়েছিলেন, সেখানেও শ্রোতার আসনে গৌতম আদানিকে নজর এড়ায়নি শেখ হাসিনা ও গৌতম আদানির মোলাকাত। তবে 2015-তে ভারতীয় প্রধানমন্ত্রী যে ঢাকা সফরে আদানির বিদ্যুৎ বেচার পথ সুগম হয়েছিল, সেখানে অবশ্য গৌতম আদানি বা মোদীর আর এক ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানি কেউই সশরীরে হাজির ছিলেন না। তবে তাদের শিল্প গোষ্ঠীর প্রতিনিধিরা অবশ্যই ছিলেন, যাদের উপস্থিতিতে উভয় গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সঙ্গে গৌতম আদানির ব্যক্তিগত সম্পর্ক যে রীতিমতো ঘনিষ্ঠ, তা পরে একাধিক ঘটনায় প্রমাণিত হয়েছে। 2022-এর সেপ্টেম্বরে শেখ হাসিনা যখন ভারত সফরে আসেন, তখন দিল্লির বাংলাদেশ দূতাবাসে তার সম্মানে দেওয়া সংবর্ধনায় দেশি বিদেশি অতিথিদের প্রায় ঘণ্টা 2 বাড়তি অপেক্ষা করতে হয়েছিল। নির্ধারিত সময়ের অনেক পরে শেখ হাসিনা প্রায় রাত 10টা নাগাদ দূতাবাসে পৌঁছান, কারণ সন্ধ্যায় তাজ প্যালেস হোটেলে তার সুইটে একজন ভিভিআইপি অতিথি হঠাৎ করে হাজির হয়ে গিয়েছিলেন, যার নাম গৌতম আদানি। গৌতম আদানি নিজে এমনিতে সোশ্যাল মিডিয়ায় তেমন একটা সক্রিয় নন, কিন্তু সেদিন রাতেই তিনি নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে টুইট করে জানান, দিল্লিতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। বাংলাদেশের জন্য তার ভীষণ অনুপ্রেরণাদায়ী, অসম্ভব বলিষ্ঠ। মাস 3-এর ভেতরেই পরবর্তী বিজয় দিবসের যে 1600 মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র তথা বাংলাদেশের জন্য পৃথক ট্রান্সমিশন লাইন কমিশন করতে তারা অঙ্গীকারবদ্ধ, পোস্টে সে কথাও জানান মিস্টার আদানি। সেই বিজয় দিবসের ডেডলাইন অবশ্য রক্ষা করা সম্ভব হয়নি, কিন্তু পরের এপ্রিলে যখন গোড্ডার বিদ্যুৎ অবশেষে সত্যি বাংলাদেশে যেতে শুরু করলো, গৌতম আদানি নিজে কয়েক ঘন্টার জন্য ঢাকায় উড়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এসেছিলেন। এর আগে 2016-র জানুয়ারিতে প্রধানমন্ত্রী হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিটে অংশ নিতে ও সেখানে ভাষণ দিতে গৌতম আদানি ঢাকাতেও গিয়েছিলেন। পৃথিবীর অজস্র দেশে ব্যবসা ছড়ানো থাকলেও গৌতম আদানি কোনো একটি প্রকল্প দুবার সে দেশের সরকার প্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করেছেন, এমন আর কোনো নজির জানা নেই। আগে দিল্লির গবেষক বিভূষণ সিং তথ্য জানার অধিকার বিলকে হাতিয়ার করে একটি নিবন্ধে দেখিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম 4 বছর নরেন্দ্র মোদী যে 52টি দেশ সফর করেন, তার মধ্যে 16টি দেশেই আদানি বা আম্বানির কোম্পানি মোট 18টি চুক্তি সই করেছিল। প্রতিরক্ষা, অবকাঠামো, লজিস্টিক বা বিদ্যুৎ খাতের এই চুক্তিগুলো হয়েছিল হয় প্রধানমন্ত্রীর সফরের সময় কিংবা সফরের কয়েক সপ্তাহের মধ্যেই। ফ্রান্স, সুইডেন, ইসরায়েল, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইরান, মোজাম্বিক, চীন, ওমান সহ বিভিন্ন দেশের এই লম্বা তালিকায় যথারীতি বাংলাদেশের নামও আছে। আর তার কারণ আদানি গোষ্ঠীর সঙ্গে তাদের বিদ্যুৎ কেনা সমঝোতা ও পরে চুক্তি। আদানি পাওয়ারের যুক্তি কি? লক্ষণীয় বিষয় হলো, এই চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনোটা নিয়েও আদানি পাওয়ার আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বা কোনো প্রেস বিবৃতিও দেয়নি। তবে খুব সম্প্রতি আদানি পাওয়ারের একটি সূত্র তার নাম গোপন রেখে বিবিসি বাংলাকে বলেছেন, তাদের সংস্থার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই এবং যারা এসব বলছেন আন্তর্জাতিক এনার্জি মার্কেটের গতি প্রকৃতি সম্বন্ধেও তাদের কোনো ধারণা নেই। তিনি যুক্তি দিচ্ছেন, যে বিদ্যুৎ বাংলাদেশের কাছে বেচা হচ্ছে সেটা হচ্ছে একটা ফিনিশড প্রোডাক্ট এবং এর উৎপাদনের কোনো ঝক্কিও বাংলাদেশকে পোহাতে হচ্ছে না। বিদ্যুৎ কেন্দ্রটা ভারতের মাটিতে অবস্থিত, তা লগ্নীয় সম্পূর্ণ আদানির। এখান থেকে যেটুকু যা দূষণ সেটাও বাংলাদেশকে সামলাতে হচ্ছে না। তারা শুধু তৈরি পণ্যটা কিনছে, যার দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক।
সাম্প্রতিক অতীতে বাংলাদেশের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি কয়লার অভাবে উৎপাদন ব্যাহত হয়েছে, কিন্তু গোড্ডার ক্ষেত্রে কয়লার সোর্সিং ও যোগান যে আদানিরই দায়িত্ব সে কথাও মনে করিয়ে দিচ্ছেন তিনি। প্রসঙ্গত 2023 গোড়ার দিকে বাংলাদেশে তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ এ আরাফাত আদানির সঙ্গে করা চুক্তির হয়ে সওয়াল করে একটি নিবন্ধন লিখেছিলেন। তাতে তিনি লেখেন, বাংলাদেশের ভেতরে যদি এই বিদ্যুৎ কেন্দ্র বানানো হতো তাহলে এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বিশাল আকারের জমির ব্যবস্থা করতে হতো, কয়লা পুড়ে বাংলাদেশের আকাশে ছড়িয়ে পড়তো, এছাড়াও সরকারকে পুরো টাকা এককালীন বিনিয়োগ করতে হতো। অথচ আমরা ভারতের মাটি ব্যবহার করে ভারতে কয়লা পুড়িয়ে ভারতীয় কোম্পানিকে দিয়ে এককালীন পুরো টাকা বিনিয়োগ করিয়ে এবং বাংলাদেশের ভিতরে এই 1600 মেগাওয়াট বিদ্যুৎ ডিজেল ফার্নেস অয়েল বা আমদানিকৃত LNG দিয়ে উৎপাদন করতে যে খরচ হতো তার থেকে অনেক কম মূল্যে বিদ্যুৎ বাংলাদেশে নিয়ে আসবো এবং এই দেশের মানুষ সেই বিদ্যুৎ ব্যবহার করবে। মোহাম্মদ এ আরাফাত সে নিবন্ধে আরও লেখেন, কিন্তু এরপরও কিছু মানুষের গাত্রদাহ থেমে নেই। আদানি পাওয়ারের সূত্রগুলো এবং বাংলাদেশের তখনকার সরকারের ঘনিষ্ঠরা এই চুক্তির সমর্থনে যে যুক্তিগুলো পেশ করেছেন তার মধ্যে চমকপ্রদ সাদৃশ্য কিন্তু নজর এড়ানোর নয়। মনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।